গার্ল স্নিগ্ধায় তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, অ্যাজ ওয়েল অ্যাজ আমিও অনেকটাই ভালো আছি। তো আজকে চলে আসলাম আমার সম্পর্কে বলতে, মানে টুডে আই উইল শেয়ার টু ইউ অ্যাবাউট মাই সেলফ। সো আজকে আমি আমার সম্পর্কে তোমাদের সামনে কিছু কথা বলবো এবং সিম্পল গার্ল স্নিগ্ধায় ক্রিয়েটার, যে মেইন ক্রিয়েটার, সে আসলে কে, কোথায় থাকে, কি তার পেশা, কি করে বাই প্রফেশন, সব কিছু আজকে তোমাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওটা চলো বেশি বকবক না করে স্টার্ট। নাম হচ্ছে স্নিগ্ধা সেন, আমি মধ্যমগ্রামে থাকি এবং এখন আমি স্টুডেন্ট অফ হিস্ট্রি অনার্স এবং জ্ঞানমণি দত্ত মহাবিদ্যাপীঠ কলেজ, যেটা বিরাটি কলেজ নামে পরিচিত, সেই কলেজেরই একজন ছাত্র। আমার বাবার নাম হচ্ছে সমীর কুমার সেন এবং তিনি হচ্ছেন পেশায় একজন প্রাইভেট কোম্পানিতে জব। নাম হচ্ছে ডালিয়া সেন আর তিনি প্রাইভেট টিউটর। এর পাশাপাশি তিনি আমার ইন্সপিরেশন। বিভিন্ন কারণ, বিভিন্ন সময়, বিভিন্ন জটিলতার সময় তার কাছে যখন আমি, তার সান্নিধ্যে যখন আমি আসি, সে আমাকে বিভিন্নভাবে হেল্প করে এবং বিভিন্নভাবে মোটিভেট করে, বিভিন্নভাবে বলে যে না তুই এটা পারবি, মানে বিভিন্ন মোটিভেশনাল কথা বলেও তিনি কিন্তু আমাকে বিভিন্নভাবে ইন্সপায়ার করে। তো এটা গেল আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। আর ফ্যামিলির মধ্যে যদি বলতে চাই তাহলে অবভিয়াসলি তিনজনকে আমি ইনক্লুড করতে চাই, দ্যাট ইজ আমার দিদা, দাদু এবং আমার মাসির দান। তোমাদেরকে আমার হোম ট্যুরের ভিডিওর মাধ্যমে যাদের নাম আমি উল্লেখ করেছিলাম যে তাদের কৃতিত্ব এবং ভূমিকা আমার জীবনে অনস্বীকার্য, তো তাদের নাম তো আমাকে বলতেই হয়। ফার্স্ট আমার দিদার নাম হচ্ছে করুণা সেন, তিনি হচ্ছেন হাউসওয়াইফ এখন, তিনি সিনিয়র সিটিজেনের পোর্শনে পড়েছে এখন। আর আমার দাদুর নাম হচ্ছে দুলাল সেন, তিনি এখন রিটায়ার, এখন বাড়িতেই সে অবসর জীবনযাপন করছে। আর রইল বাকি আমার মাসিদান, তার নাম হচ্ছে গীতারানী চ্যাটার্জি, তিনিও এখন রিটায়ার হয়ে গেছে। তিনি গভর্নমেন্ট জব করতেন, এখন তিনি গড়িয়ায় থাকেন। ওনার হাজব্যান্ড 2018-তে এক্সপায়ার করে যান। দ্যাট ইজ ভেরি ব্যাড থিং, ব্যাড নিউজ, আই নো দ্যাট। বাট এখন উনি প্রচণ্ড পরিমাণে একা অনুভব করে, কারণ ওনাদের কোনো চিলড্রেন নেই। তো সেক্ষেত্রে উনি একাই থাকেন এবং আমার মা মাঝে মাঝে যায়, আমার বাবা মাঝে মাঝে গিয়ে ওনাকে দেখে আসে। বাট তোমাদেরকে এটুকু বলতে পারি তিনি কিন্তু প্রচণ্ড স্ট্রং উম্যান। যখন বললাম যে আজকে আমার সম্পর্কে তোমাদের সাথে শেয়ার করবো, সেক্ষেত্রে কিন্তু আমার ছোট থেকে বড় হয়ে ওঠা সব কিছুই তোমাদের সাথে শেয়ার করতেই হয়। তো ছোটবেলায় আমার জন্ম হয়েছিল কলকাতায়, আরজি করে আমি হয়েছিলাম। তো আমার বাবার ক্রিস্টাল হাউসেই আমরা থাকতাম বেসিক্যালি। তারপরে আমাদের বিশাল বড় জয়েন্ট ফ্যামিলি এবং আমার বাবারা 4 ভাই, আমার বাবা হচ্ছে সকলের ছোট। তো সেক্ষেত্রে আমরা বাবার ক্রিস্টাল হাউসেই থাকতাম। 6 মাস যখন আমার বয়স হয় তখন মনোমালিন্য, একটা জায়গায় যদি অনেকে থাকে সেক্ষেত্রে একটা মনোমালিন্য সৃষ্টি হয়। তো সেই কারণবশত আমরা শিফট করি মধ্যমগ্রামে। মধ্যমগ্রামে আমার দাদুর জায়গা, তো আমার মায়ের বাবা যিনি, তার জায়গা, তো সেখানেই আমরা বসবাস করতাম। কিন্তু বেসিক্যালি ফার্স্টে আমাদের এখানে কোনো বাড়ি ছিল না, যেহেতু এখানটা ফাঁকা জমি ছিল। তো আমরা 6 মাস কি 7 মাস মেবি ভাড়া ছিলাম এইখানেরই একটা কাছের জায়গায়। তো তারপরে বাড়ি করে আমরা এখানে বয়সে, ধরো ওই 19 বছরের মতো, মানে আমার যত বছর বয়স তত বছরই, তো তত বছর আমরা এখানে বসবাস করছি এবং এইভাবেই আমার বড় হয়ে ওঠা। এবং প্রথম দিকে তোমাদেরকে একটা কথা বলি যে বিভিন্ন কষ্টের মধ্যে দিয়ে, বিভিন্ন ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে দিয়ে আমাদের জীবনটা অতিবাহিত হয়েছে। কিন্তু সেই সময় আমার দিদা, দাদু সকলেই আমাদেরকে ভীষণভাবে সাপোর্ট করেছে, আমার বাবা মা সবাইকে বিভিন্নভাবে সাপোর্ট করেছে, যার জন্য আজকে এই পর্যায়ে আমরা পৌঁছতে পেরেছি। তো সেই দিনগুলোতে তারা যখন আমাদের সাপোর্ট করেছে, তো সেই ক্ষেত্রে আমরাই বলতেই পারি যে আমার জীবনে এবং আমার জীবনেও তাদের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন গুরুত্বপূর্ণ, মানে ভাইটাল রোল প্লে করেছে। তো সেক্ষেত্রে তাদের ভূমিকা, তাদের মানে কাজকর্মের বিষয়গুলো একটা ভিডিও বা দুটো ভিডিও আমি যদি ক্রিয়েট করেও বলি, হয়তো আমি সেই ফিলিংস বা সেই মুহূর্তের সময়কালের কতটা গুরুত্ব, সেই সময় সে আমাকে পাশে থেকে কতটা শক্ত হাতে আমার হালটাকে ধরতে সাহায্য করেছিল, এটা হয়তো আমি তোমাদের সামনে কখনোই তুলে ধরতে পারবো না। তো এটা গেল আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। এবং এর পাশাপাশি
বিভিন্ন সময় আমার বন্ধু স্তর ছিল। ছোটবেলা থেকে আমি প্রচণ্ড পরিমাণে বন্ধুত্ব প্রবণ, আমার এটা নিজের মনে হয়, এবং অনেকেই আমাকে সেই বিষয়ে বলে যে আমি লোকের সাথে খুব অল্প সময়ের মধ্যে পজিটিভ ওয়েতে মিশতে পারি। তো আই থিঙ্ক দ্যাট ইজ মাই প্লাস পয়েন্ট, এবং সকলের লাইক খুব অ্যাট্রাক্ট করতে পারি। এটা আমি জানি না কতটা কি সত্যি কথা, কারণ অনেকে বলে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। কিন্তু আমার মানে মনে হয় কি যে বন্ধুত্ব প্রবণ হওয়াটা প্রচণ্ড দরকার, এবং প্রোলাইট বিহেভটা সকলের সাথে যাতে আমি করতে পারি সেই বিষয়েও কিন্তু একটু নজর দেওয়া উচিত। যদি আমরা সেই বিষয়গুলোতে একটু নজর দিই তাহলে সকলের সাথে কিন্তু আমাদের সম্পর্কটা খুব লাইট হয়ে যায়। তো তোমাদেরকে আমি এর আগে একটা লাইভে বলেছিলাম যে একটা ভিডিও নিয়ে, তো সেই যে বোন রয়েছে সে আমাকে একটা রিপ্লাই ভিডিও করে এবং সে বলে যে দ্যাট ইজ দ্য লাস্ট ভিডিও। সো তারপরে আমি তার সংক্রান্ত বিষয়ে সে আমাকে বলে যে একটা কমেন্ট করে দিতে, আমি তারপরে তাকে কমেন্ট করে দিয়েছিলাম। সত্যি কথা বলতে এটা কোনো একটা টপিকই নয় ঝগড়া করার মতো, আর যে ক্ষেত্রে ও আমার থেকে অনেকটাই ছোট, সেক্ষেত্রে ছোট বোন বা ছোট কারোর সাথে, আমি ছোট কি বড় হোক বা আমার সেম এজের হোক, আমার ঝগড়া করতে সত্যি প্রচণ্ড পরিমাণে অকওয়ার্ড লাগে এবং আমার ভালো লাগে না, আমার ঝগড়াটা পছন্দই না। আমি সকলের সাথে মিলেমিশে থাকতে চাই, এবং ইউটিউবটা হচ্ছে একটা ফ্যামিলির মতো হয়ে গেছে এখন। আমি আমার সুখ দুঃখ হাসি মজার সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি। তো তাই জন্য ভাবলাম এই জিনিসটাও শেয়ার করি, যেহেতু তোমাদের সামনে আমি আমার রাগের প্রকাশটা করেছি, তাই মিলামেশার যে প্রকাশটা সেটাও আমি তোমাদের সামনে এক্সপ্রেস করে দিই, বিষয়টা এক্সপ্রেস করে দিই, তাই করে দিলাম। আমার ফ্রেন্ডশিপের চ্যাপ্টার ক্লোজ করলাম। এবার আসি আমার হবি। সো বেসিক্যালি আমার শখ বলতে আমার আঁকতে খুব ভালো লাগে, এছাড়াও আমার গার্ডেনিং মানে ট্রি প্ল্যান্টিং এর একটা শখ থাকে, তাই জন্য আমার বাড়ির পিছন দিকে হ্যাঁ ওগুলো অনেক আগের মানে যে বড় বড় গাছগুলো আছে ওগুলো হচ্ছে আমার যে দাদু আছেন তিনিই বসিয়ে দিয়ে গেছিলেন, আর যেগুলো ছোট ছোট মানে ফুল গাছগুলো সেহেতু সেগুলো আমিই বসাই। ওগুলো তোমাদের কখনো যদি আমার সময় হয় আমি তাহলে তোমাদেরকে ওই ভিডিওটা করে দেখাবো যে আমাদের বাড়ির বাগানে কি কি গাছ রয়েছে। ওই জায়গাটা যেহেতু বাড়ির ব্যাক সাইডে পড়ে যায় তাই জন্য ওই জায়গাটা আমি বেশি একটা যাই না, জল দিতেই মাঝে মাঝে যাই, আদারওয়াইজ আমি যাই না, জল বা সার দেওয়ার জন্যই আমি মাঝে মাঝে যাই। এছাড়া আমার প্রচণ্ড পরিমাণে আঁকতে ভাল লাগে, যেটা তোমাদেরকে বললাম। আমি আঁকার কোর্সও করেছিলাম এবং আঁকা শিখেছি গত আমার যখন 4 কি 5 বছর বয়স তখন থেকেই আমি আঁকতে যেতাম, এবং আমার যখন 11-এ পড়ি তখন আমি আঁকাটা ছেড়ে দিয়েছিলাম, যেহেতু আমার 12-এ উচ্চ মাধ্যমিক ছিল তাই জন্য আঁকাটা বেশি সময় দিতে পারবো না। অ্যাকচুয়ালি সব কিছু ইচ্ছা শক্তির মধ্যে, তখন বেশি ইচ্ছা শক্তি দেখায়নি যার জন্য আঁকাটা ছেড়ে দিতে হয়েছে। আর এই হলো ব্যাপার যে আমার হবি এগুলো। আর এইম লক্ষ্য, সো লক্ষ্য তো সকলেরই একটা থাকে, যেমন আমার এখন বেসিক্যালি ফার্স্ট পজিশনে রয়েছে একটা জব, একটা গভর্নমেন্ট সার্ভিস। এবার সেটার জন্য আমি এখনো কোনো প্রিপারেশন নিচ্ছি না, আমি তোমাদেরকে সোজাসুজি বলছি এখন আমি কোনো প্রিপারেশন নিচ্ছি না, জাস্ট বললাম। অ্যান্ড মাই সেকেন্ড এইম ইজ একটা সাকসেসফুল ইউটিউবার হওয়ার, যেটা যারা ইউটিউবে কাজ করছে সকলেরই একটা ইচ্ছে থাকে, তো আমারও একটা ইচ্ছে রয়েছে ইউটিউবার হওয়ার। জানি না কতটা কি ফিল আপ করতে পারবো আমার এই ড্রিমসগুলো, এই দুটো ড্রিমসই আপাতত আমার রয়েছে। আর একটা আশা বা ইচ্ছা রয়েছে, যেটা বলতে পারো ছোটবেলা থেকে দেখে আসছি আমার মা বাবা আমাকে প্রচণ্ড পরিমাণে গাইড করে। আমাকে গাইড বলতে এরকম গাইড না যে তুই বাড়ি থেকে বেরোবি না, তোকে বাড়ি দিয়ে বেরোলেই কিন্তু একটা ঝামেলা সৃষ্টি হবে, এরকম গাইড না। হ্যাঁ, একটা এইজের সময় পর্যন্ত আমার ওপরে এই গাইডেন্সটা কিন্তু তারা খাটাতো, কিন্তু সেটা তারা ভালোর জন্য খাটাতো। এখন আমি ফার্স্ট ইয়ারে পড়ছি, এখন তোমাদেরকে আমার বলতে কোনো সমস্যা নেই। আমার মা বাবা আমাকে কিন্তু ফুল ফ্রিডম, মানে যাকে বলে একদম ফুল ফ্রিডম দিয়েছে, বলছে যে হ্যাঁ যাবি ঠিক আছে যা, কিন্তু আমাকে ফোন করে জানাস ঠিকঠাক পৌঁছেছিস কিনা, সব ঠিকঠাক আছে নাকি। তো এই সমস্ত ফ্রিডমগুলো কিন্তু এখন আমি নিজে পেয়েছি, আই গট দিস ফ্রিডম। সো আমার মনে হয় যে বাচ্চাদেরকে একটা টাইম পর্যন্ত অবভিয়াসলি গার্ড দেওয়া উচিত, কারণ তাদের আমরা জানি যে বয়ঃসন্ধিকালে বিভিন্ন ধরনের লাইক ওঠা নামা, জীবনের বিভিন্ন ধরনের ওঠা নামার মধ্যে দিয়ে চলতে হয় আমাদের, এবং অনেক ক্ষেত্রে তারা বিভিন্ন ধরনের
ফাঁদে পা দিয়ে ফেলে। তো সেই সমস্ত বিষয়ের ক্ষেত্রে মা বাবা বা প্যারেন্টসকে অবভিয়াসলি একটু কেয়ারফুলি থাকা দরকার। এখন আমি এই এজে এসে সেটা বুঝতে পারছি, কিন্তু যখন আমি আমার আগের এজে ছিলাম, মানে যখন আমার বাবা মা আমাকে গাইড করতো, তখন আমার মনে হতো কেন গাইড করছে, ওদের তো গাইড করে না, আমাকে কেন গাইড করছে। সত্যি বলতে আমার যে সমস্ত ফ্রেন্ডসরা রয়েছে তাদের বাবা মা কিন্তু কোনো মানে গাইড করতো, বাট আমার বাবা মা যেরকম গাইড করতো সেরকম একদমই করতো না। ওর বাবা মা মানে ওনাদের বাবা মা কি বলতো যে ঠিক আছে যাবে ঘুরতে, ঠিক আছে, কিন্তু আমি যদি কোথাও যাওয়ার কথা বলতাম সেক্ষেত্রে আমার বাবা মা কেন যাবি, কি পারপাসে যাবি, কি মানে কি কিসের জন্য যাবি, তো এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো দিয়ে তাদেরকে ম্যানেজ করে দেন আমাকে কোথাও যেতে হতো। তো বেসিক্যালি এই সমস্ত জিনিসগুলো তো থাকেই একটা জীবনের চলার পথে। মা বাবা তো আমাদের ভালোই চায় এবং আমাদেরকে সবসময় আমাদের যাতে কোনো ক্ষতি না হয় সেই জিনিসগুলো চায়। এখন আমি এই জিনিসগুলো সত্যিই বুঝতে পারছি, কারণ একটা সময় যখন আমি আমার মাকে বলতাম যে তুমি আমাকে খালি বাধা দাও, আমাকে কোনো কাজ করতে দাও না, আমার ভালো লাগে না, এখন তুই বুঝবি না, কিন্তু যখন তুই বড় হবি তখন তুই ঠিকই বুঝবি। তো সেই কথাগুলো সত্যি এখন খাটে। আমি এখন যখন আস্তে আস্তে ধীরে ধীরে বড় হচ্ছি, এখন আগে আমার মা আমাকে প্রচণ্ড পরিমাণে কোনো কাজ করতে গেলে বা কিছু করতে গেলে প্রচণ্ড পরিমাণে বোঝাতো যে এটা করবি না, ওটা করবি না, এটা ভালো না তোর জন্য, ওটা তোর জন্য ভালো হবে, এরকমভাবে বিভিন্ন ধরনের বোঝাতো। কিন্তু এখন কিছু কিছু সিদ্ধান্ত আমিই নিই, আর কিছু কিছু সিদ্ধান্ত যখন আমার নিতে পারি না তখন আমি আমার মায়ের হেল্প নিই, কারণ আমার মা আমাকে সঠিক সিদ্ধান্ত দেয় এবং সঠিক সিদ্ধান্তর যে যুক্তিগুলো দেয় সেগুলো আমার খুবই ভালো লাগে। এবং আমার মা আমাকে সব থেকে ভালো জিনিস যে যুক্তি সহকারে আমাকে বুঝিয়ে দেয় যে এই কাজটা কেন তুই এখন করবি আর এই কাজটা কেন তুই এখন করবি না। তো এই সমস্ত জিনিসগুলো নিয়েই আমাদের জীবন। আমার জীবনে আমি এখন প্রেজেন্টলি মানে এখন যদি তোমরা বলো যে আমি কেমন আছি, সো এখনও আমি ভালো আছি, আগেও আমি ভালো ছিলাম, আর এখন সত্যি কথা বলতে আমি আরও বেশি ভালো আছি, কারণ আমাদের একটা ক্রিটিক্যাল যে সেকশনটা থাকে ওই সেকশনটা থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি, আমাদের পুরো হোল ফ্যামিলিটা বেরিয়ে আসতে পেরেছি। একটা ফ্যামিলি একটা প্রবলেমস ছিল, সেই প্রবলেমসগুলোকে আমরা সব সলভ করে এখন নাও উই আর ভেরি হ্যাপি ফ্যামিলি। অ্যান্ড আমরা বিভিন্নভাবে নিজেদের খুশি রাখার চেষ্টা করি এবং বিভিন্ন ধরনের অনুষ্ঠান আমাদের ছোটোখাটো, আমরা তো অত বড় অনুষ্ঠান করতে পারি না, অত বেশি সামর্থ্য আমাদের নেই, তো যেটুকুনি আমরা পারি, যেটুকু ধরো বার্থডে সেলিব্রেশন, অ্যানিভার্সারি সেলিব্রেশন আমরা আমাদের মতো করে, মানে আমি আমার পরিবার আমাদের মতো করে সেলিব্রেট করি। ইভেন তোমাদেরকে আরও একটা কথা বলি, আজকে আমার ফ্যামিলির ব্যাপারে বলছি সেহেতু আমার পুরো ফ্যামিলিটাকেই কভার করা উচিত। আমার পুরো ফ্যামিলি কভার করতে অনেকটা টাইম লাগবে। সো আমার মামা বাড়িতে আছে হচ্ছে মানে যে বললাম দুলাল সেন এবং করুণা সেন, আমার দিদা দাদু, তাদের হচ্ছে 3 সন্তান, 2 মেয়ে এবং 1 ছেলে। বড় মেয়ের নাম হচ্ছে ডালিয়া সেন, যিনি হচ্ছেন আমার মা। সেকেন্ড হচ্ছে আমার মামা, যার নাম হচ্ছে দিলীপ সেন, এবং থার্ড হচ্ছে পলি দে, যে হচ্ছে আমার মাসি। এখন সে বিবাহিত এবং তার বর্ধমানে বাড়ি, তার একজন ছেলে আছে, সে হচ্ছে 2nd ইয়ারে পড়ে। সো এইটা হচ্ছে আমার ফ্যামিলি। আর মামার হচ্ছে একটা মেয়ে আছে, তার নাম হচ্ছে দীক্ষিতা সেন। কোন ক্লাসে পড়ে? আই থিঙ্ক 6 পড়ে, আমি অতটা ক্লিয়ারলি জানি না, তো 6 পড়ে। তো এই হচ্ছে আমার মামার বাড়ির ফ্যামিলি। অ্যান্ড তোমাদের যে আমার বাবার বাড়ির ফ্যামিলির কথা বললাম যে আমার বাবারা 4 ভাই, তো আমার ঠাকুমার নাম হচ্ছে অঞ্জলি সেন, আমার ঠাকুরদার নাম হচ্ছে গোকুল সেন, এবং আমার আমার বাবারা হচ্ছে 4 ভাই। আমার হচ্ছে 3 জেঠু, জেঠুদের নাম প্লিজ জিজ্ঞেস করো না, আমি না ঠিক জানি না জেঠুদের নামগুলো। অ্যাকচুয়ালি ওদের সাথে আমাদের রিলেশনটা ঠিকঠাক নেই এবং কোনোদিনই ছিল না, তো সেক্ষেত্রে আমি নামগুলো না জানি না। সো তোমাদেরকে আমি ছেলে মেয়ের কথা বলে দিচ্ছি। বড় জেঠুর হচ্ছে 1 ছেলে 1 মেয়ে, সেজ জেঠুর হচ্ছে 1 ছেলে, আর মেজ জেঠু গত 1 বছর হলো গত হয়েছেন। আমার ঠাকুমা গত হওয়ার ঠিক 6 মাস পরেই তিনি গত হয়েছেন, এবং আমার ঠাকুমা আর আমার মেজ জেঠু দমদমে থাকতো এবং তাদের এখনও সেই বাড়িটা রয়েছে। তো এই হচ্ছে আমার পুরো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, এটা আমি তোমাদেরকে বলে দিলাম। আর তোমরা অনেকে বলতে পারো যে বাবার পরিবারের সদস্যদের নাম জানে না,
তো সেক্ষেত্রে একটা কথা বলি, যে ছোটবেলা থেকে শিশুরা কিন্তু বিভিন্ন পর্যায়ের মধ্যে দিয়ে বড় হয় এবং তাদেরকে বড় করার পেছনে তার বাবা মায়ের কৃতিত্ব কিন্তু অনেকটা বেশি থাকে। তো এটুকু নিশ্চয়ই মানুষেরা বুঝতে পারবে যে একটা ভাই, মানে আমার বাবা তো আমার জেঠুদের ভাই, তো সেক্ষেত্রে আমার বাবা যখন আমারকে তাদের নামগুলো বলেনি, তার পিছনে নিশ্চয়ই কিছু একটা রিজন, এবং সেই রিজনটা খুব একটা ছোট না, একটা বড় রিজন রয়েছে। এবং আমার মাও যখন বলেনি, তার পেছনে একটা বড় রিজন আছে। তো সেই সংক্রান্ত বিষয়গুলো আই থিঙ্ক এই ভিডিওতে বলার মতো নয়, তাই জন্য আমি এগুলোকে পুরোপুরি স্কিপ করছি। তো আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা যেহেতু তোমাদেরকে আজকে পুরো কভার করছি, তাই জন্য আমার ফ্যামিলিতে কে কি আছে তাই আমি তোমাদেরকে বলে দিলাম। তো বেসিক্যালি আমরা কিন্তু আমার বাবার অ্যানক্রিস্টাল হাউসে থাকি না, আমরা থাকি আমার মায়ের যে মানে আমার দাদুর যে বাড়ি, সেই বাড়িতেই আমরা বর্তমানে বসবাস করি। এবং এখানেই আমার পড়াশুনো, বড় হয়ে ওঠা সব কিছু। তো ফার্স্টের দিকে আমি পড়াশুনো করেছি বেসিক ফাউন্ডেশন অ্যান্ড নার্সারি কেজি স্কুল, এটা একটা কেজি স্কুল, কিন্ডার গার্ডেন স্কুল, যেটা হচ্ছে বাদামতলায়। তারপরে ওখানে পাস আউট করলাম, ওখানে 3 অবধি পড়েছিলাম। 4-এ গিয়ে আমি অ্যাডমিশন নিয়েছিলাম শ্রীপুর হাই স্কুলে, যেটাও শ্রীপুরে অবস্থিত, বাদামতলা থেকে আরেকটু এগিয়ে গিয়ে। সেখান থেকে আমি ম্যাট্রিক মানে মাধ্যমিক পাশ করি এবং তার পরবর্তী পর্যায়ে 11 and 12 আমি চলে যাই হৃদয়পুর সেকশনে। মানে আমি ঘুরে ঘুরে পড়াশুনো করেছি। তো হৃদয়পুর, ওয়েস্ট হৃদয়পুর প্রণবানন্দ বিদ্যা মন্দির, এটা হচ্ছে একটা আশ্রম। তো এখানে আমি পড়াশুনো করি এবং এখান থেকে আমি 12 পাশ করি। 12 পাশ করার পরে আমি অ্যাডমিশন নিই, তোমাদের যেটা ভিডিওর ফার্স্টে বললাম, যে বিরাটি কলেজে, মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ কলেজে, সেখানে এখন স্নাতকোত্তরে পড়াশুনো করছি। তো এই হচ্ছে আমার পড়াশুনোর ব্যাকগ্রাউন্ড। আর তোমাদেরকে হবিও বললাম। আর এর পাশাপাশি যদি কেউ জিজ্ঞেস করে যে তোমার আর কিসে কিসে ভালো লাগা রয়েছে, সেক্ষেত্রে আমি তাদের বলবো যে আমার গান শুনতে ভালো লাগে, আঁকতে ভালো লাগে। এছাড়া পড়াশুনো করতে কিছু কিছু সময় খারাপ লাগে, যখন আমার মন মেজাজটা খুব খারাপ হয়ে যায়, তখন আমি বই নিয়েই বসে থাকি সবসময়। কারণ আমার মনে হয় যে রাগ, আর যদি ওপরে আমার রাগ হয়, সেক্ষেত্রে আমি বই পড়ে তার ওপরে রাগটা বের করে দিই। এবং এরকমও অনেক সিচুয়েশন আসে যে রাগের মধ্যে আমি একটা পুরো গোটা প্রশ্ন মুখস্থ করে দিই। এবং সকলে হয়তো জানে যে হিস্ট্রি যেহেতু অনার্স, সেহেতু হিস্ট্রিতে কিন্তু অনেকটা পড়তে হয়, অনেকটা লিখতে হয়। তো সেক্ষেত্রে এক একটা প্রশ্ন তোমাদেরকে বলতে আমার কোনো বাধা নেই, প্রায় 16 থেকে 17 পেজও চলে যায়। বড় খাতার, মানে বড় একটা অঙ্ক খাতা 16 থেকে 17 পেজও চলে যায়। তো সে কারোর উপরে যদি আমার রাগ হয়, তো সেক্ষেত্রে আমি ওইটা মুখস্থ করে ফেলি। আমার একটু টাইম লাগে, তো সে যদি রাগ ফাগ থাকে তাহলে আর বেশি টাইম লাগে না, তো রাগের মধ্যেই আমার মুখস্থটা। সিঙ্গার হচ্ছে অরিজিৎ সিং এবং ইমন। তোমরা সকলেই জানো ফোক সং গায় ইমন। তো ইমন চ্যাটার্জি, আমার তার গান বলো বা তার পার্সোনালিটি আমার খুব খুব অ্যাট্রাকটিভ লাগে, লাইক ভেরি ভেরি নাইস। আর অরিজিৎ সিং এরকে কেন ভাল লাগে যদি তোমাদেরকে বলি, অরিজিৎ সিং এর যে স্যাড সংগুলো, ওগুলো লাইক মনের পুরো হৃদয়টাকে ছুঁয়ে চলে যায়, তো তার জন্য তো অবভিয়াসলি ভালো লাগে। আর সেকেন্ড পার্ট হচ্ছে হি ইজ ভেরি গুড হিউম্যান বিং, মানে সে খুবই সাধারণ থাকে। তিনি যে একটা অত বড় সিঙ্গার, তিনি প্রচণ্ড সাধারণ থাকে, এটা হচ্ছে সব থেকে বড় বিষয়। তো সে কি লাক্সারি লাইফ লিড করতে পারে না? অবভিয়াসলি পারে, কিন্তু সে সাধারণ থাকতে বেশি পছন্দ করে, তো তার জন্য সে সাধারণ ভাবে থাকে। আমার তার ওই সাধারণ থাকাটাই খুব অ্যাট্রাকটিভ করে আমাকে, তো তাই জন্য আমার অরিজিৎ সিংকেও খুব ভাল লাগে। আর সত্যি কথা বলতে, মানুষ লাইফে অনেক কিছু করতে পারে, মানুষ লাইফে অনেক উঁচুতে উঠতে পারে, অনেক সাকসেস অ্যাচিভ করতে পারে, কিন্তু লাইক পাটা যেন তার মাটিতে থাকে। পাটা যদি একবার মাটি থেকে সরে পিঠে পাখনা গজাতে শুরু করে না, সে কিন্তু বেশি দিন তার সাকসেস যে লাইফটা সেটাকে লিড করতে পারে না, অ্যান্ড দ্য এন্ড অফ দ্য ডে সে কিন্তু আনসাকসেসফুল পার্সন হিসেবে হাইলাইট হয়ে যায়। তো সেক্ষেত্রে সকলেরই যেন পাটা মাটিতে থাকে, এটাই কাম্য, এবং সকলে যেন মানুষের সাথে মিশে চলতে পারে। এরপরে অনেকে আছে যাদের পার্সোনালিটি একটু লাইক ডিসব্যালেন্স, যেমন অনেকে অনেক পরিস্থিতির সাথে মানিয়ে চলতে পারে না, সেটা আই থিঙ্ক
তার পার্সোনালিটির একটা ডিফেক্ট, যেটা তাদের আই থিঙ্ক একটু ফিল আপ করে নেওয়া উচিত। কারণ সমাজে চলতে গেলে আমরা সকলেই জানি মানুষ হচ্ছে সমাজবদ্ধ জীব, তারা সমাজ ছাড়া চলতে পারে না। তো সমাজে চলতে গেলে আমাদের সকলের সাথে তাল মিলিয়ে সকলকে নিয়েই চলতে হবে। তাই আমার মনে হয় সকলকে ভালোবেসে থাকা উচিত এবং সকলকে সঙ্গে নিয়ে চলা উচিত। তারপরেও হয়তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে তুমি তাল মিলিয়ে চলতে পারছো না, কিছু কিছু সমস্যা সৃষ্টি হচ্ছে, তো সেক্ষেত্রে আমার মনে হয় সেই জায়গা থেকে সরে এসে নিজের জীবনটা নিজের মতো করে লিড করা অবভিয়াসলি দরকার। কারণ একটা সময় একটা মানুষ একটা দিন অ্যাডজাস্টমেন্ট করবে, দুদিন অ্যাডজাস্টমেন্ট করবে, খুব বেশি হলে চলো 1 মাসে অ্যাডজাস্টমেন্ট করে নিল, কিন্তু তারপরে কিন্তু তার মন থেকেই বলে দেবে আমি আর অ্যাডজাস্টমেন্ট করতে পারবো না। সেক্ষেত্রে আই থিঙ্ক লিভ দিস প্লেস এবং লিড ইউর লাইফ ইউর ওন রুলস, সো দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। তো এই হচ্ছে আমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড, আমার ইন্ট্রোডাকশন। সো তোমাদের যাদের ভিডিও ভালো লাগবে তারা লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ততদিন তোমরা খুব ভালো থেকো, আশা করি তোমাদের ভিডিও ভালো লাগবে। তো টাটা এভরিওয়ান, ততদিন তোমরা খুব ভালো থেকো, সতর্ক থেকো, চোখ কান খোলা রেখো। রাধে রাধে, টাটা।